বর্ষার সেই অন্ধকার রাতে আদিত্য যখন প্রথম পাতার বাঁশুরির সুর শুনল, সে জানত না এই সুর তাকে ভয় দেখাবে না, বরং ভেঙে দেবে। জঙ্গলের ভেতর গিয়ে সে যাকে দেখল, সে কোনো জীবিত মানুষ ছিল না, ছিল নীলার মতো এক মেয়ে, যার চোখে ছিল হাজারো না বলা কষ্ট, আর ঠোঁটে ছিল হারিয়ে যাওয়ার চুপচাপ ব্যথা। তারা কথা বলল, হাসল, একে অপরের কাছে একটু একটু করে ভরসা হয়ে উঠল। কিন্তু আদিত্য যখন জানল নীলা আসলে বহু বছর আগে হারিয়ে যাওয়া এক আত্মা, তখন তার বুকের ভেতর শুধু একটা কথাই বাজতে লাগল, যাকে আমি ভালোবেসেছি সে তো কোনোদিনই এই পৃথিবীর ছিল না। বর্ষার এক ভেজা রাত, আকাশ জুড়ে মেঘ, চারপাশে শুধু ঝিঝির ডাক আর কাঁচা মাটির গন্ধ। শহর থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিল আদিত্য। কয়েকজন বন্ধু মিলে তারা ঠিক করল এক রাত জঙ্গলের ধারে পুরনো কটেজে থাকবে। হাসি আড্ডা, আগুনের আঁচ আর ভেজা পাতার শব্দে রাতটা যেন একটু অন্যরকম লাগছিল। বন্ধুদের মধ্যে সবার আগে ঘুমিয়ে পড়ল বাকিরা, কিন্তু আদিত্য জেগেছিল। জানালার বাইরে হঠাৎ সে শুনল একটা অদ্ভুত সুর, খুব মিষ্টি, খুব নরম, অথচ এতটাই একাকী যে শুনলেই বুকটা কেমন করে উঠছিল। সুরটা যেন পাতার ফাঁক দিয়ে ভেসে আসছে। আদিত্য বিছানা থেকে উঠে জানালার দিকে গেল। কারা এত রাতে বাঁশি বাজাচ্ছে, সে ফিসফিস করে বলল। কিন্তু ওটা বাঁশি ছিল না, শব্দটা ছিল পাতার বাঁশুরির মতো। এক টুকরো পাতা ঠোঁটে নিয়ে বাজানো হলে যেমন সুর হয়, ঠিক তেমন। সুরের ভেতরে একটা ডাকা ডাকা সুর, যেন কেউ খুব দূর থেকে সাহায্য চাইছে। কৌতূহল চেপে রাখতে পারল না আদিত্য। জ্যাকেট গায়ে দিয়ে চুপি চুপি কটেজের দরজা খুলে বেরিয়ে পড়ল। পেছনে বন্ধুদের নাক ডাকার শব্দ, সামনে অন্ধকার জঙ্গল। প্রতিটি পা খেলতেই পা ভিজে যাচ্ছে, কাদা জুতোর তলায় আটকে যাচ্ছে, তবু সুরটা যেন তাকে টেনে নিচ্ছিল। হঠাৎ জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গায় পৌঁছে সে থমকে গেল। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা নয়, ধূসর নীলচে একটা সালোয়ার কামিজের মতো পোশাক, চুলগুলো ভেজা, গাছের পাতার সঙ্গে লেগে আছে। সে এক হাতে একটা বড় পাতা ঠোঁটে ধরে আর চোখ বন্ধ করে খুব মন দিয়ে সুর তুলছে। আদিত্য অবাক হয়ে বলল, তুমি এত রাতে একা এখানে? মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো খুব শান্ত, কিন্তু ভেতরে যেন বহু পুরনো একটা কষ্ট জমে আছে। ভয় পেয়েছ? সে জিজ্ঞেস করল। আদিত্য মাথা নাড়িয়ে বলল, না, মানে এমন সুর আগে শুনিনি। মেয়েটি একটু হেসে ফেলল। সেই হাসিতে আনন্দের চেয়ে বিষণ্ণতাই বেশি ছিল। এই সুর শুনে কেউ ভয় পায়, কেউ কাছে আসে, সে বলল। তুমি দ্বিতীয়টা। আদিত্য একটু থমকে গেল। তোমার নাম কি? মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, নীলা। তুমি এখানে থাকো? এখানে থাকি? নীলা মৃদু হেসে চোখ নামালো। থাকা আর হারিয়ে যাওয়ার মাঝখানে একটা জায়গা আছে, আমি সেখানেই। আদিত্য বুঝতে পারল না, কিন্তু মেয়েটার কণ্ঠ, চোখ আর অদ্ভুত একাকিত্ব তাকে আটকে রাখছিল। সে চাইছিল আরও কিছু জিজ্ঞেস করতে, কিন্তু নীলা হঠাৎ বলল, এখন যাও, ভোর হলে আর দেখা যাবে না। কেন? নীলা খুব আস্তে বলল, কারণ ভোরে সত্যি মানুষ আর ছায়া একসঙ্গে থাকে না। বাতাস হঠাৎ কাঁপল। আদিত্য কিছু বলার আগেই নীলা পেছন ঘুরে গাছের ফাঁকে মিলিয়ে গেল। শুধু মাটিতে পড়ে রইল একটা সবুজ পাতা। সেই রাতে আদিত্য আর ঘুমাতে পারল না। পরদিন ভোরে বন্ধুরা যখন ঘুম ভাঙিয়ে ডাকছিল, আদিত্য শুধু একবার প্রশ্ন করল, রাতে কেউ জেগেছিল? না তো, একজন বন্ধু হেসে বলল। কেন, কিছু শুনেছিস নাকি? আদিত্য চুপ করে গেল। কারণ কি বলবে, যে সে জঙ্গলে একটা মেয়ের সঙ্গে কথা বলেছে, যে মেয়েটার চোখে এমন কষ্ট ছিল যেন সে বহু বছর ধরে কাউকে খুঁজছে। সন্ধে নামতেই আবার সে জঙ্গলের দিকে গেল। ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল জানার ইচ্ছে। সেই জায়গায় গিয়ে দেখল নীলা আবার এসেছে। এবার তার হাতে পাতা নেই, সে শুধু দাঁড়িয়ে আছে, যেন কাউকে অপেক্ষা করছে। তুমি আবার এলে? নীলা বলল। হ্যাঁ। আদিত্য ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তোমার কথা না জেনে থাকতে পারলাম না। নীলা মাটির দিকে তাকিয়ে বলল, মানুষ কৌতূহল নিয়ে আসে, তারপর ভয় পায়, তুমি কোনটা হবে? আদিত্য খুব শান্তভাবে বলল, আগে বলো, তুমি কে? নীলা কিছুক্ষণ চুপ রইল, তারপর মৃদু স্বরে বলল, আমার মা আমাকে ডাকত নীলা বলে, বাবা ডাকত পাখি। আমি ছোটবেলায় পাতার বাঁশুরি বাজাতে পারতাম। গ্রামের মেলায়, বৃষ্টির দিনে, জঙ্গলের ধারে আমি খুব হাসতাম। সে থামল, তারপর যেন বুকের ভেতর চাপা থাকা অনেক কথা একসঙ্গে বেরিয়ে এলো। একদিন আমি হারিয়ে যাই। আদিত্য শ্বাস আটকে শুনছিল।
আমার বাবা মায়ের সঙ্গে মেলায় গিয়েছিলাম, ফেরার পথে শর্টকাট ধরেছিলাম। হঠাৎ ঝড় উঠল, সবাই এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার পকেটে একটা পাতা ছিল, আমি সেটা ঠোঁটে নিয়ে বাজাতে শুরু করি। ভাবছিলাম বাবা আমার সুর শুনে আমাকে খুঁজে পাবেন। নীলার গলা ভারী হয়ে এলো, কিন্তু ঝড়ের শব্দে কেউ শুনতে পায়নি। আমি সারা রাত জঙ্গলে ঘুরেছি, ডাকতে ডাকতে কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। শেষ রাতে একা হয়ে যাই, তারপর আর ফিরতে পারিনি। আদিত্য স্তব্ধ। তাহলে তুমি? হ্যাঁ, নীলা নিচু স্বরে বলল। আমি আর বেঁচে নেই। বাতাস যেন থেমে গেল। আদিত্য বিশ্বাস করতে পারছিল না, তবু মেয়েটার চোখে এমন সত্য ছিল যে মিথ্যে বলা অসম্ভব। তার কণ্ঠ কেঁপে উঠল। তুমি তাহলে আমাকে কেন দেখা দিলে? নীলা হালকা হাসল, কারণ এত বছর পর প্রথম কেউ আমার সুর শুনেছে। তুমি কি একা? অবশ্যই, নীলা বলল। মৃতদেরও একাকিত্ব থাকে। এই কথাটা আদিত্যর বুক কেটে দিল। সে সাবধানে বলল, আমি তোমার সঙ্গে থাকব। নীলা তাকালো, সেই দৃষ্টিতে বহু বছরের অবিশ্বাস আর এক ফোঁটা আশাও ছিল। থাকবে? সে ফিসফিস করল। জানো, আমার সঙ্গে থাকা মানে এই অন্ধকারে আটকে যাওয়া। তাতে কি? নীলা প্রথমবার তার চোখে চোখ রেখে বলল, কারণ তুমি বেঁচে আছো আদিত্য, আর আমি চাই না আমার কারণে তুমি হারিয়ে যাও। সেই রাতে তারা অনেকক্ষণ কথা বলল। আদিত্য বলল তার শহরের কথা, পড়াশোনার চাপ, একাকিত্বের কথা, বন্ধুরা কাছে থাকলেও মনের ভেতর ফাঁকা লাগার কথা। নীলা বলল, জানো, যখন খুব একা লাগতো আমি পাতার বাঁশুরি বাজাতাম। শব্দটা আমাকে মনে করিয়ে দিত কেউ না কেউ নিশ্চয়ই শুনবে। তোমাকে এতদিন কেউ খুঁজেনি? আদিত্য কষ্টে জিজ্ঞেস করল। নীলা মাথা নাড়িয়ে বলল, অনেক খুঁজেছে, কিন্তু যাকে খুঁজছিল সে তখন আর ছিল না। আদিত্য চুপ করে গেল। তার মনে হচ্ছিল নীলার প্রতিটি কথা একটা করে ক্ষত। তারপর তার পরের দিনও সে জঙ্গলে গোপনে যেতে লাগল। নীলা হাসত কম, কিন্তু আদিত্যর সামনে একটু একটু করে খুলত। সে হাসতে শিখেছিল আবার। তার চোখে এমন এক কোমল আলো জ্বলত যা শুধু দীর্ঘ শোকের পর আসে। একদিন নীলা বলল, তুমি জানো, তুমি আসার পর জঙ্গলটা আর এতটা ভয়ঙ্কর লাগে না। আদিত্য মৃদু হেসে বলল, তোমার জন্যই মনে হয়। নীলা নিচু স্বরে জবাব দিল, না, তোমার জন্য। এই কয়েকটা শব্দেই দুজনের মাঝখানে অদৃশ্য একটা সেতু তৈরি হলো। ভালোবাসা খুব জোরে আসেনি, এসেছে ধীরে, ভিজে পাতার মতো, নীরবে। কিন্তু সেই নীরবতাই সবচেয়ে গভীর ছিল। এক রাতে আদিত্য জঙ্গলে এলে দেখল নীলা আগের চেয়ে খুব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর একটা বিদায়ের ছায়া আছে, সেটা সে তৎক্ষণাৎ বুঝতে পারল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। নীলা সামান্য হেসে বলল, আজ হয়তো সত্যিটা বলার সময় এসেছে। আদিত্য চুপ করে গেল। নীলা ধীরে ধীরে বলল, আমি হারিয়ে যাওয়ার পর অনেকক্ষণ বেঁচে ছিলাম না। ঠান্ডা, ভয় আর অপেক্ষা সব মিলে আমি ভেঙে গিয়েছিলাম। আমার বাবা আমাকে খুঁজেছিল, মাও খুঁজেছিল। কয়েকদিন পর তারা আমাকে না পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। বাবা আমার জন্য এই জঙ্গলে অনেক রাত কেটেছিল। পরে সে নিজেও অসুস্থ হয়ে পড়ল। আদিত্য চোখ কেঁপে উঠল। তারা তোমাকে ভালোবাসতো? খুব, নীলা বলল। আর সেই ভালোবাসাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ আমি ফিরে যেতে পারিনি। আদিত্য কিছু বলতে পারল না। নীলা খুব আস্তে বলল, যেদিন তুমি প্রথম আমাকে দেখো সেদিন বুঝেছিলাম আর কিছুদিন বাঁচতে চাই। কেউ একজন যদি আমার কথা মনে রাখে তাহলে আমি পুরোপুরি হারিয়ে যাই না। আদিত্য কাঁপা গলায় বলল, তুমি হারাবে না, আমি আছি। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তো ভয় আদিত্য। তুমি যদি আমাকে ধরে রাখতে চাও তাহলে তোমাকেও আমার মতো এই জঙ্গলে বেঁধে ফেলবে। আমি সেটা চাই না। আমি যেতে চাই না, আদিত্য বলল। নীলা তার দিকে তাকালো। চোখে জল নেই, কিন্তু ভেতরের দুঃখটা এত গভীর যে দেখে বুক ছিঁড়ে যায়। তোমাকে যেতে হবে, সে বলল, কারণ তুমি এখনো বেঁচে থাকা মানুষের জন্য প্রয়োজনীয়। আদিত্য ভেঙে পড়ার মতো গলায় বলল, আর তুমি? নীলা হাসল, এইবার একেবারে শিশুর মতো নরম হাসি। আমি অনেক আগেই শেষ হয়ে গেছি, শুধু তোমার কাছে কিছুদিন ধার নিয়েছিলাম। আদিত্য এগিয়ে গিয়ে নীলার হাত ধরল, ঠান্ডা,
প্রায় বাতাসের মতো, তবু তাতে এত আবেগ ছিল যে তার চোখ ভিজে উঠল। আমি কি তোমাকে আর একবার পাতার বাঁশুরি বাজাতে শুনতে পারি? সে বলল। নীলা ধীরে একটা সবুজ পাতা তুলে ঠোঁটে রাখল, তারপর খুব নরম, খুব করুণ একটা সুর বাজাতে শুরু করল। সেই সুরে ছিল জঙ্গল, ঝড়, হারিয়ে যাওয়া এক ছোট্ট মেয়ে, বাবার নাম ধরে ডাকা, মায়ের অপেক্ষা, আর বছরের পর বছর ধরে জমে থাকা কান্না। আদিত্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুর শেষ হলে নীলা আসতে বলল, শোনো, যদি কখনো খুব কষ্ট হয় তবে এই সুরটা মনে রাখবে। আমি থাকবো না, কিন্তু সুরটা থাকবে। না, আদিত্য ফুপিয়ে বলল, তুমি থাকবে। নীলা কিছু বলল না, শুধু তার চোখে জল জমে উঠল। তারপর ভোরের আলো ফোটার ঠিক আগে সে খুব ধীরে বলল, আমার বাবা একদিন বলেছিল, হারিয়ে গেলেও কেউ কেউ মানুষের মনের ভেতর থেকে যায়। আদিত্যর গলা ভেঙে গেল। তুমি আমার মনের ভেতর থেকে গেলে? সে জিজ্ঞেস করল। নীলা মাথা নেড়ে মৃদু হেসে বলল, না, আমি তোমার জীবনের ভেতর থেকে যেতে চাই। সেখানে যদি শুধু বেদনা থাকে তাহলে সেটা ভালোবাসা নয়। ভোরের প্রথম আলো জঙ্গলের পাতায় পড়ে। হঠাৎ নীলার শরীরটা হাওয়ার মতো হালকা হয়ে এলো। সে আদিত্যর হাত ছেড়ে দিতে চাইল না, কিন্তু আলো তাকে টেনে নিচ্ছিল। আদিত্য, নীলা শেষবার ফিসফিস করে বলল, আমার জন্য কাঁদবে না, বরং বাঁচো। আর কারোর সুর শুনলে ভয় পেও না, হয়তো কেউ খুব একা আছে। তারপর সে ধীরে ধীরে পাতার ভেতর, হাওয়ার ভেতর আলোয় মিলিয়ে গেল। আদিত্য অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে রইল। হাতে রয়ে গেল সেই সবুজ পাতা। একটু পরে সে দেখল পাতাটা শুকিয়ে গেছে। সকালে বন্ধুরা তাকে খুঁজে পেল। তাদের মুখে প্রশ্ন, রাতভর কোথায় ছিলি? কিন্তু আদিত্য কিছু বলল না, শুধু জঙ্গলের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, কেউ একজন ছিল, খুব একা ছিল। সেই দিনের পর সে আর আগের মতো ছিল না। সে হাসত, তবে চোখে জল লুকিয়ে। মাঝে মাঝে বৃষ্টির রাতে একা বসে পাতার সুর মনে করার চেষ্টা করত। আর প্রতি বছর একই দিন, একই রাতে সে জঙ্গলের সেই জায়গায় যেত। সেখানে বসে শুকনো পাতাটা হাতের মুঠোয় ধরে থাকত। কারণ সে জানত, কিছু মানুষ জীবন থেকে হারিয়ে গেলেও ভালোবাসা থেকে হারায় না। আর একাকিত্বের সবচেয়ে বড় কষ্ট হলো, যাকে ভালোবেসেছিলে তাকে আর কোনোদিন ছুঁতে পারবে না। শেষবারের মতো সেই জঙ্গলে হালকা বাতাস উঠল, পাতাগুলো কাঁপল। আর কোথাও দূর থেকে খুব ক্ষীণ, খুব মায়া ভরা একটা পাতার বাঁশুরির সুর ভেসে এলো। আদিত্য চোখ বন্ধ করল। তার ঠোঁটে হাসি ছিল, চোখে পানি। কারণ সে বুঝে গিয়েছিল নীলা চলে যায়নি। সে শুধু আরেকটু নীরব জায়গায় অপেক্ষা করছে, যেখানে কষ্ট কম কিন্তু স্মৃতি থাকে, যেখানে হারিয়ে যাওয়া মানুষও কিছুটা শান্তি পায়।